পথ্য ভয়ঙ্করভাবে অসুস্থ যেসব রোগী তাদের খাবার কি হবে, এই প্রশ্ন শুধু রোগীর পরিজনরা করে তাই না, অনেক হেলথ স্টাফ, সিস্টার নার্স থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফ, অনেক জুনিয়র ডাক্তার, তাদেরও জানা থাকে না। যখন রোগীর পার্টিরা পেশেন্ট পার্টি জিজ্ঞেস করে আমরা তখন মুখ চাওয়াচাওয়ি করি, স্যার কি খাবে, স্যার কি খাবে। তো দু একটা রেসিপি ঘরোয়া পদ্ধতি আমি বলে দিচ্ছি, যেটা যারা সুস্থ স্বাভাবিক মানুষ ওনারাও খেতে পারেন। তাছাড়াও রোগীদের জন্য এগুলো খুবই উপকারী। যেমন লাউ সেদ্ধ করে তার জল দিয়ে, চিকেন স্যুপ, ডালের জল, এগুলো দিয়ে একটা ককটেল টাইপের বানিয়ে খেতে পারেন। দেখুন আমি কীভাবে লিখেছি ভিডিওতে। আরেকটা আছে পান্তা ভাতের জল দিয়ে, লবণ দিয়ে, পাতিলেবুর রস দিয়ে, এটা একটা খেতে পারেন ডালের জল মিশিয়ে। আরেকটা হতে পারে ছাতু, পাতলা করে ছাতুর শরবত, তার সাথে আপনি পাতিলেবু দিলেন, একটু চিনি দিতে পারেন আপনার যদি রুচি থাকে। তার সাথে আপনি দেখা যায় যে রোগীগুলো এত দূর দূরান্ত থেকে আসে, না খেয়ে থাকে তাদের ট্রিটমেন্ট করানোর জন্য, এবং আমরা বলে বলে হয়রান হয়ে গিয়েছি যে এই ধরনের খাবার খাওয়াবেন না, ওই ধরনের খাবার খাওয়াবেন। তো দেখলাম যে সেরকম কোনো লাভ হয় না। আর সবচেয়ে বড় কথা এটাই যে রোগীর বাড়ির লোকেরা দেখা যায় যে রোগীর ব্যাপারে খুব একটা চিন্তিত থাকে না, কারণ তার হয়তো 6 মাস ধরে ভুগছে রোগীটা, এতদিন তার কী খাওয়ানো প্রয়োজন সেটা মনে পড়েনি, বা এতদিন যে ডাক্তারবাবুদের দেখিয়েছে তখন তাদের সেভাবে জিজ্ঞেস করেনি, বা ডাক্তারবাবুদের জিজ্ঞেস করলেও সেটা উত্তর পায়নি। তো রোগীর অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। তাদের মধ্যে কোনো ডায়েট চার্ট বা ডায়েট যে কনসাসনেস, সেই ব্যাপারগুলো নেই। সবাই ইউটিউব দেখে, সবাই সোশ্যাল মিডিয়া দেখে, কিন্তু কার্যকারী হয় না জিনিসটা, মানে ফলপ্রসূ হয় না। ফলপ্রসূ তখনই হয় যখন ডাক্তারবাবুরা বলে দেবে এবং হাতে ধরে বুঝিয়ে দেবে। দরকার হলে ডাক্তারবাবু যদি খেয়ে দেখিয়ে দেয় যে এইভাবে খাবে, বা ডাক্তারবাবু যদি বানিয়ে দেয়, রোগীর মুখে যদি ঢেলে দেয়, তবেই সেটা বিশ্বাসযোগ্য। নানাভাবে যে বলা হয় যে এই খাবেন, ওই খাবেন না, এই ধরনের খাওয়াতে হবে, এই রোগীর জন্য সেগুলো আমরা দেখেছি কোনো ফল হয় না। এই জন্য এই ভিডিওটা করছি যে কেন রোগীদেরকে বিস্কুট খাইয়ে রাখা হচ্ছে, তাদেরকে খালি পেটে দুধ দিয়ে দেওয়া হচ্ছে, মৌসম্বি জুস দিয়ে দেওয়া হচ্ছে, আপেল দিয়ে দেওয়া হচ্ছে, সিঙ্গাড়া, নিমকি, ফুচকা, তারপর কচুরি, তারপর এই ধরনের খাবার, মিষ্টি, জিলিপি, মুড়ি, চানাচুর, তারপর বিস্কুট, এই ধরনের খাবার দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছে অনেকদিন পান খায়নি, একটু পান খেয়েছে, পানটা খেতে শরীরটা আরাম লাগছে। কেউ কেউ বলছে একটু দুধের সর এনে দিয়েছি, দুধ খেতে চায় না, দুধের সর খাচ্ছে। তো যেটা হয়, রোগীরা এই সব খেয়ে আসে, খেয়ে এসে আমাদের এখানে বায়োপসি বা অন্য কোনো প্রসিডিওর হলো, সিটি স্ক্যান, এমআরআই, হড়হড় করে বমি করতে শুরু করে। তো খুব পরিস্থিতি খারাপ হয়ে যায়। রোগীগুলো এমনিতেই এত দূর থেকে আসে, ডিহাইড্রেশন হয়ে থাকে, তার উপরে এই ধরনের পরিস্থিতি রোগীদের যেটা হয়, ইমার্জেন্সিতে যেতে হয় তাদের। দেখুন, পেশেন্ট পার্টিদের বলে রাখি যে আপনারা রোগীদের এইভাবে খাওয়ান না, জেনে শুনে, কাউকে না বলে। অনেকে আবার লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয় বা খাইয়ে দেয়। এই জিনিসগুলো এই ডাক্তারদের সাথে এই ছলনা করা, তারপর বলে যে ডাক্তারবাবুর এখানে এসে শরীর খারাপ হয়ে গিয়েছে। আসল ব্যাপারটা তো আমরা বুঝতে পারি যে কিছু খাইয়েছে, কারণ সে বমির সাথে বেরোতে থাকে জিনিসটা। তা সেরকম আমরা কোনো রিয়াকশন দিই না, কারণ রোগীরা তো আসে, তারা জানবে না, এটাই স্বাভাবিক। তাদেরকে শেখানো, তাদেরকে ভালো করা, সেটাই আমাদের কাজ। তো এই জন্য আমি মনে করি যে এইভাবে জনে জনে বলাটা সত্যি অসম্ভব হয়ে ওঠে, কারণ কি খাওয়াবে, কখন খাওয়াবে, সেটা বলতেই যদি আমাদের এত সময় লেগে যায়, যেখানে এগুলো কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। খাওয়ানো, আমাদের যে মেডিসিন, তাতে কিন্তু খাওয়ানো নিয়ে এত গালগল্প নেই। খাবার যে কোনো লোক, শুধু রোগী কেন, যে কোনো লোক সেটাই খাবে যেটা তার শ্যুট করে, যেটা তার হজম হয়, যেটা তার শরীর নিতে পারে, হজম হবে, শরীরের কাজে লাগবে, পুষ্টি হবে, সেই খাবারই খাওয়াতে হবে। তাহলে এবার দেখতে হবে যে আপনার রোগী কী ধরনের খাবার খেতে চায়, নয় কী ধরনের খাবার সে হজম করতে পারবে,
তার পছন্দের চেয়ে বড় কথা তার শরীরের কোনটা পছন্দ। ঠিক আছে, বাজে ব্যাপার দেখেছি যে রোগীদেরকে অনেক দূর দূরান্ত থেকে জার্নি করে আনা হয় না খাইয়ে, ইভেন অনেক পেশেন্টকে জলও খেতে দেওয়া হয় না। তো এটা কেন? এটা তো কেউ বলে দেয় না যে এরকম করতে, পেশেন্ট পার্টিরা নিজেরাই এগুলো করে, আর দোষটা যায় ডাক্তারদের ঘাড়ে। ওনাদেরকে কিন্তু কেউ বলেন যে আপনি না খাইয়ে আনবেন বা বেশি করে খাইয়ে আনবেন, কেউ কিছু বলে না। যে যেরকম স্বাভাবিক থাকে সেভাবেই আসতে বলা হয়। যার কোনো রকম পেটের পরীক্ষা নেই বা রক্তের খালি পেটে পরীক্ষা নেই তাকেও খালি পেটে রাখবে। যার বায়োপসি আছে তাকে তো খালি পেটে রাখার কথা না, এ তো এন্ডোস্কোপি না। যার এফএনএসি টেস্ট আছে বা অন্য কোনো টেস্ট আছে, যতক্ষণ না আপনাকে কেউ রিটেন বা ফোনে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে না খাইয়ে রাখার কথা, আপনি খাওয়া বন্ধ করবেন কেন? এগুলো করবেন না। রোগীদের অবস্থা এমনিতেই দেখুন, বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আসে অনেক দীর্ঘদিন ধরে ভুগছে, জীর্ণ অবস্থা, শরীরে কিছুই নেই। তার উপর তারা যদি এইরকম না খেয়ে জার্নি করে, তাদের শরীর ডিহাইড্রেশন হয়ে যায়। রক্ত কতটুকু আর থাকে? এইসব রোগীদের সারা শরীরে 3-3.5 লিটার ম্যাক্সিমাম রক্ত থাকে। রক্ত পুরো জমে একদম ড্রাই হয়ে যায়। আমরা যে ব্লাড টানি, ব্লাড আসে না, একদম থকথক করে। তো সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায়, পেশেন্ট কথা বলতে পারে না, চোখ তাকাতে পারে না, জিভ শুকিয়ে একদম কাঠ হয়ে যায়। এগুলো খুব ভয়ানক জিনিস। এইরকম করলে পেশেন্ট অনেক সময় মারা যেতে পারে। আমরা তো তাও সঙ্গে সঙ্গে স্যালাইন ট্যালাইন দিয়ে দিই, কিন্তু এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আপনারা দয়া করে রোগীদের সেই ধরনের খাবার খাওয়াবেন, যদি না বারণ থাকে, সেই ধরনের খাবার খাওয়াবেন যেটা তার মানে শ্যুট করবে। তাহলে এবার বলি যে আপনারা কি করে বুঝবেন। যেসব রোগীর গ্যাস অ্যাসিডিটি আছে বা বমি হচ্ছে তাদেরকে খাওয়াবেন না, তাদেরকে খালি পেটে আগে ওষুধ খাওয়াবেন, গ্যাসের ওষুধ বা বমির ওষুধ। যেটা যখন তার মুখে খিদের রুচি হবে, সেই রোগীকে আপনি যদি খাবার খেতে চায় খাবার খেলেও ভালো, যদি নাও খেতে চায় তাহলে কি কি খাওয়াবেন? এক, ডালের জল, ছোলার ছাতু, ভাতের ফ্যান, যে কোনো তরল জাতীয় খাবার, ওআরএস, অনেকে ডাবের জল খেতে পারে, অনেকে ঘোল খেতে পারে। দই, কিন্তু থকথকে যে দই সেটা না, ঘোলের শরবত খেতে পারে। এই ধরনের খাবার আপনারা খাওয়াবেন। ঠিক আছে, এরপর যদি রোগী সুস্থ মনে হয় যে খিদে পাচ্ছে, তাহলে আপনারা একদম সেদ্ধ খাবার, ডাল, চাল সেদ্ধ ঘ্যাঁট করে 2-4টে সবজি, গাজর, বিনস এইসব দিয়ে, কেউ যদি না চিবিয়ে খেতে পারে পেস্ট করে দিতে হবে। কিন্তু নিউট্রিশনটা বজায় রাখতে হবে। নিউট্রিশন মানে কি? ডিম, মাছ, কলা, পেঁপে, তারপর কিছু কিছু শাকসবজি, ডাল, এই ধরনের খাবার সারাদিন। যে রোগী বেশি খেতে পারছে না একসাথে, তাকে বারবার 10 থেকে 15 বার অল্প অল্প খাওয়ান। যে রোগী এবার একদম খাবার খেতেই পারে না, করছে, সারাদিন নড়তে পারছে না, তার মুখে কিন্তু আপনাকে ফোঁটা ফোঁটা সারাদিনই তাহলে দিয়ে যেতে হবে। ঠিক আছে, একদম ছোট বাচ্চাদের যেরকম খাওয়ানো হয়, আপনারা এই ধরনের যেগুলো বললাম লিকুইড, এই ধরনের ড্রপারের করে হলেও দরকার হলে 1 ফোঁটা দিলেন, 1 ফোঁটা দিলেন, এইভাবে নিউট্রিশন মেনটেন করতে হবে। না হলে এইসব স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সারের পেশেন্ট 3-4 দিনেই মারা যায়। আমরা দেখেছি, বায়োপসি করা হয়, তারপর বাড়ি যায়, তারপর আর তাকে আর কেমোথেরাপি নিতে আসতে হয় না, ওই পিজি হাসপাতালে আর তার ফিরে আসা হয় না। তো এগুলো কেন? আপনারা যদি রোগীর চিকিৎসাই করাবেন না ঠিক করে, তাহলে এইসব নাটক করানোর দরকার নেই। আপনারা রোগীকে এত দূর নিয়ে এলেন, নিজেদের হ্যারাসমেন্ট হলো, টাকা পয়সা খরচা হলো, রোগীটা 1 মাসও বাঁচলো না, আপনারা এমন কাজ করলেন। তো এরকম করবেন না। রোগীকে না খাইয়ে আনবেন না বায়োপসির জন্য বা কোনো টেস্টের জন্য। আমরা তো বলিনি না খাইয়ে রাখার কথা। এবার বলি যে আর কি কি খাবার খাওয়াবেন আর কি কি খাওয়াবেন না। যেগুলো একদম খাওয়াবেন না সেটা হচ্ছে কোনো অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেতো, অতিরিক্ত টক, এই ধরনের কোনো খাবার কোনো রোগীকে দেবেন না। যে কাঁচা ফল খালি পেটে, কাঁচা দুধ, কাঁচা ফল, ফলের রস, অনেকদিন পরে কলকাতায় এসেছে, ওই জন্য তাকে একটু ফলের রস কিনে দিলাম, সকাল থেকে না খেয়ে সে ফলের রস খেয়েছে, এইবার আমার কাছে এসে রোগী হড়হড় করে বমি করছে। এমনিতে তার শরীরে নিউট্রিশন নেই, তার উপরে বমি করছে, এবার আমি করব কি? তো এইগুলো ডাক্তারদের উপরে দোষ দিলে হবে না। আপনারা তো অলরেডি তাকে খাইয়ে দিয়েছেন, আমার তো হাতে আর কিছু করার নেই, আমি কী দেবো? ওষুধ দিয়ে কতটা বন্ধ করা যাবে? আমি নিজের যে ট্রিটমেন্ট করানোর করব, নাকি আপনারা যেটা কমপ্লিকেট করে দিয়েছেন, ঘেঁটে ফেলেছেন, সেটা করব? তো এইগুলো সম্ভব হয় না। আপনাদের বুঝতে হবে যে ডাক্তারদের লিমিটেশন আছে। আপনি তো ওষুধ দিয়ে দিলে মন্ত্র না যে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে।
তাকে স্যালাইন দিতে হবে, না খাইয়ে রাখতে হবে। যে রোগীর বমি বমি ভাব আছে বা বমি হয় বা পায়খানার সমস্যা আছে, পেটে একদম মানে জমে আছে মনে হচ্ছে, বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে মানে বমি হয়ে, সেসব রোগীকে কখনো মুখে খেতে দেবেন না। তাদেরকে কি করতে হবে, তাদেরকে আপনারা ইঞ্জেকশান দিয়ে হোক, যেভাবে হোক, লোকাল ডাক্তারের থেকে হলেও আপনাকে আগে না খাইয়ে রাখতে হবে, যতক্ষণ না তার মুখে খিদে হচ্ছে বা পটি ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, ওই বমি ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ জানবেন যে খেতে দেওয়া আর বিষ দেওয়া রোগীকে একই। যদি তাহলে কি করে বাঁচবে পেশেন্ট না খেয়ে, ওনাকে তাহলে স্যালাইন দিতে হবে। এই ধরনের রোগীকে এদিক ওদিক নিয়ে যাবেন না। আপনারা লোকাল নার্সিংহোমে একদিনের জন্য ভর্তি করে স্যালাইন দিয়ে আপনারা মুখে খাবার বন্ধ করে রাখুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পেচ্ছাপ পায়খানা ঠিক হয়ে গেলে বডি ঠিক হয়ে যাবে। তারপর একটু স্টেবল হোক, একটু সুস্থ হোক, আপনারা এদিক ওদিক নিয়ে যাবেন। আর কি, কোন জিনিস খাবেন না, ময়দার জিনিস, কেক, তারপর ফলের রস, ফলের জুস, ফল, কাঁচা ফল, অনেকে দুধ সহ্য হয় না, অনেকে মাছ সহ্য হয় না, বাইরে এসেছে 2-4 পিস মাছ খেয়ে নিয়েছে, শিয়ালদায় বসে ফুটপাতে বসে রোগীকে খাইয়ে দিয়েছে। এই ধরনের খাবার খাবেন না। যে রোগী খেতে পারছেন না, আপনারা জানি দূর থেকে এসেছেন, খাবার সাথে নেই, কি করবেন, বাইরেই খেতে হবে। তাহলে কি করবেন, তাহলে ওই হোটেলে যাবেন, ভাতের ফ্যান 1 গ্লাস চেয়ে নেবেন, একটু লবণ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে শরবতের মতো করে খাইয়ে দেবেন, যে রোগী খেতে পারবে না। এগুলো শুনতে হাসি পাচ্ছে, কিন্তু এইটা আপনার রোগীর জন্য অনেক উপকারী। আপনারাও খেতে পারেন, কিন্তু সেটা হয়তো আপনাদের লজ্জা লাগবে। এগুলো লজ্জার কিছু নেই। অনেক দেশে এইসব, আপনারা রেস্টুরেন্টে যে স্যুপ কিনে খান, সেখানে এইসব মেশানো হয়। হ্যাঁ, যেহেতু চোখের সামনে মেশানো হচ্ছে না, আপনারা ভাবছেন কি না কি খাচ্ছি, প্রচুর দাম দিয়ে কিনছেন তাই ভাবছেন। ভাতের ফ্যান, ভাতের মাড় খুবই উপকারী জিনিস। ডালের ওপরে যে তেল, সেটা খাওয়াবেন না। ডালের নিচের যে ডাল পোর্শনটা, ডালের দানাগুলো রোগী যদি খেতে চায় ভালো, যদি না খেতে পারে মাঝের যে জলটা, একটু গাঢ় জলটা, সেটা রোগীকে খাওয়াবেন। ঠিক আছে, ডাল সেদ্ধ জল হলে খুব ভালো হয়। মুড়ি, শুকনো মুড়ি, এই ধরনের খাবার খেলে রোগীর অনেক সময় অ্যাসিডিটি হয় বা হজম হতে চায় না এবং ডিহাইড্রেশন আরও বাড়ে। তো কি করবেন, মুড়ি ভেজানো জল খেতে পারেন। তারপর যদি একটু ভালো লাগে তখন আপনি মুড়িটা খাওয়ালেন। এইরকম করে আপনাদের চলতে হবে। আর রোগী ধীরে ধীরে যখন একটু খিদে পাবে তখন আপনি খাওয়া শুরু করুন। কিন্তু কখনো এই ধরনের আপনারা খাচ্ছেন, সাথে সাথে রোগীকে ওটা খাইয়ে দিচ্ছেন, বা আপনারা সারাদিন খাচ্ছেন এদিক ওদিক, রোগীকে না খাইয়ে রেখেছেন। কি না তার টেস্ট আছে, তার টেস্ট আছে, আপনাকে তো কেউ বলেনি না খাইয়ে রাখতে, তাহলে আপনি না খেয়ে রাখবেন কেন? ঠিক আছে, তো রোগীদের আপনারা যখনই দূর দূরান্তে নিয়ে যাবেন, তার পছন্দ মতো তরল জিনিস সেটা খাওয়াবেন। অনেকে বাড়িতে সেমি লিকুইড জিনিস, থকথকে জিনিস, কি বলে ওগুলোকে, সুজির হালুয়া টাইপের খাবার, বা বাড়িতে নানা রকম যেসব বানানো হয়, অনেকে গলা ভাত নিয়ে আসতে পারে, তো খিচড়ি টাইপের এই ধরনের খাবার রোগীদের জন্য নিয়ে আসতে পারেন, রাস্তায় একটু খাইয়ে দিলেন। হ্যাঁ, না খাইয়ে রাখবেন না, রোগীদের আলসার হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। এবার আসি যাদের লিভারের প্রবলেম আছে, একদমই খেতে পারে না, তাদেরকে আপনারা যদি সুগার না থাকে তাহলে গ্লুকন্ডি দেবেন। গ্লুকন্ডি, আখের রস, এই ধরনের জিনিস মুখে ফোঁটা মোটা, কখনো একসাথে এক গাদা দিয়ে দেবেন না। ঠিক আছে, এবং দেখবেন রোগী বমি পাচ্ছে কিনা। বমি পেলে কিন্তু সে রোগীকে দেওয়া যাবে না, তখন তাকে বমির ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার পর একটু সুস্থ হলে আপনারা জিভে অল্প অল্প ফোঁটা ফোঁটা দেবেন। রোগী নিজে থেকে সুস্থ বোধ করবে, খেতে চাইবে, তখন আপনি খাবার খাওয়াবেন। তো আজ এই পর্যন্তই, পরে অন্যান্য ডায়েট নিয়ে বলবো। ধন্যবাদ। এফএসসি, এন্ডোস্কোপি প্রভৃতি টেস্টের পর কী ধরনের খাবার খাওয়া উচিত? দেখুন, কোনো রকম বায়োপসি হলে যদি সেখান থেকে ব্লিডিং হয়, তাহলে জানবেন যে কিছুক্ষণ খাওয়া বন্ধ থাকবে, যদি পেটের থেকে হয়। আর যদি পেট ছাড়া অন্য কোনো জায়গা থেকে হয়, পেট বা মুখের মধ্যে নয় বা রেকটামে নয়, পায়খানার দ্বারে যদি বায়োপসি না হয়, শরীরের অন্যান্য জায়গা থেকে যদি বায়োপসি হয়ে থাকে, রোগী যদি খেতে পারে, স্বাভাবিক খিদে থাকে, তাহলে যেরকম খাবার খাচ্ছিল তাই খাবে। তবে সবচেয়ে ভালো হয় যদি হালকা খাবার দিয়ে শুরু করে। ঠিক আছে, তরল, তারপর সেমি সলিড, সুজি, গলা ভাত, খিচুড়ি টাইপের খাবার, এগুলো দিয়ে শুরু করলে ভালো হয়। এরপর আসি যেসব রোগী খাওয়ার ইচ্ছে আছে, মোটামুটি খিদে আছে, হজম শক্তিও মোটামুটি, কিন্তু অসুস্থ রোগী, ধরুন কেমোথেরাপি চলছে বা অনেক দিন থেকে অসুস্থ, জন্ডিস আছে বা ক্যান্সারের অন্যান্য চিকিৎসা চলছে বা সার্জারি হয়েছিল, এখন
এমনি মেনটেনেন্সে আছে, শরীরটা খুব একটা সুস্থও না আবার খুব একটা খারাপও না, যাদের নানা রকম ওষুধ খেতে হয় রেগুলার, বাতের জন্য ওষুধ খেতে হয়, অ্যাজমার জন্য, প্রেসারের জন্য দিনে দেখা যাবে 30-40টা করে ট্যাবলেট খেতে হয়, নানা রকম রেস্ট্রিকশনের মধ্যে আছে, সেসব রোগী কী ধরনের খাবার খাবে? সেই সব রোগীর কিন্তু খাবার আপনাকে সহজ পাচ্য অথচ প্রোটিন খাবার দিতে হবে। সুতরাং ডিম সিদ্ধ, কলা, গলা ভাত, ডাল, তারপর নানা রকমের স্যালাড, তারপর আপনি যদি খেতে পারে টক দই, তার সাথে কিছু ফ্রেশ ফ্রুটস রাখতে হবে, ফল জাতীয়, আপেল, বেদানা, তারপর কমলা লেবু, মৌসুমির রস, তারপর পাকা পেঁপে, পাকা কলা, পেয়ারা, নাশপাতি, যার যেরকম রুচি। তবে কখনোই এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কোনো রোগীকে আমি খেতে বলবো না, কারণ বেশি ফল খেলে কি হয়, অ্যাসিডিটি হয়ে যায় এবং অনেকে কি হয় সময় মেনটেন করতে পারে না। ফল আপনি খাবারের সাথে খাবেন না, খাওয়ার আধ ঘন্টা পর খেতে হবে ফল। আর একটা বলার যে বারবার খেতে হবে, দিনে একবারে নিয়ে বসে গেলাম সারাদিনের খাবার নিয়ে, সেটা করলে হবে না। মিনিমাম 6 বার খেতে হবে এবং ম্যাক্সিমাম 8 বার। অল্প অল্প করে খাবেন, সবচেয়ে ভালো হয়। একটু খিদে লাগলো খেয়ে নিলেন। আর অ্যাড করতে হবে যেটা বাদাম জাতীয় জিনিস, যে কোনো বাদাম, চীনা বাদাম হোক, কাঠবাদাম হোক, আখরোট হোক, আমন্ড হোক, পেস্তা হোক, আপনার যেরকম সামর্থ্য সেরকম খাবেন, সবই মোটামুটি এক। আর ভেজানো ছোলা, ভেজানো এইগুলো একটু অ্যাভয়েড করবেন আপনারা, কারণ এগুলো হজম শক্তি অনেক বেশি লাগে এগুলো হজম করতে। তার বদলে কি করবেন, স্টু, স্যুপ, চিকেন স্যুপ খেলেন, ভেজিটেবল স্যুপ খেলেন, এই ধরনের খাবারগুলো খাবেন। তারপর এগ আপনি যদি সেদ্ধ না খেতে পারেন, পোচ করে খেতে পারেন, এই ধরনের। আর মাছটা একটু অ্যাভয়েড করা ভালো, মাছ বা যে মাছের ঝোল, তেলে ভাজা, তারপর ফাস্ট ফুড, যেগুলো আপনি জানেন না যে কী ধরনের তেলে রান্না হয়েছে বা তেল ভাসছে, সেই ধরনের খাবার খাবেন না। মটনের কথা তো ছেড়েই দিলাম, ওগুলো তো একদমই খাওয়াটা ঠিক হবে না। যেসব জিনিসে আপনার লিভারের উপরে প্রেশার পড়বে, অতিরিক্ত ফ্যাট জাতীয় জিনিসে, যত ভালো ফ্যাটি হোক, আপনার শরীরের উপরে প্রেশার দিয়ে আপনি কোনো খাবার খাবেন না। তাহলে মোদ্দা কথা এটাই, স্যুপ জাতীয় খাবারের উপরে জোর দিন। ঘরে সবজি সেদ্ধ করে খান, তার জলটা খান। যদি সবজি না খেতে পারেন তার জলটা খান, তাতে উপকার আছে। ডাল যদি না হজম হয়, ডালের জল খান। ভাত না খান, ভাতের ফ্যান 50-50 মিশিয়ে জলের সাথে একটু লবণ দিয়ে শরবত করে খান। এইভাবে আপনি শরীরটাকে ঠিক করুন। অনেকের বাড়িতে পান্তা ভাত হয়, পান্তা ভাতের জল আপনি যদি একটু লবণ দিয়ে খান, এটা অনেক উপকারী। শরীর ঠান্ডা হয়, শরীরে ক্লান্তি দূর হয়, ঘুম আসে। তো এই ধরনের কিছু কিছু জিনিস আপনারা হয়তো হাসাহাসি করবেন, কিন্তু এগুলো খুবই উপকারী। এগুলো তো ঘরে পাওয়া যায়, আপনি কেন অনেক টাকা দিয়ে এটা ওটা কিনে খেতে যাবেন? ডাক্তাররা বলেছে বলে, প্রেসক্রিপশন লেখা আছে বলে। প্রেসক্রিপশনে নাই লেখা থাক, যেটা ন্যাচারাল, যেটা বাড়িতে পাওয়া যায় সেটাই চেষ্টা করবেন। নানা রকম ডাল, তারপর রাইস, চাল, এইসব দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিতে, তার সাথে দুটো মাছের টুকরো দিলেন হালকা করে ভেজে, মানে কড়া তেল, বেশি তেলটা আপনারা অ্যাভয়েড করবেন, অ্যাসিডিটি হতে পারে, বেশিরভাগই তো হজম শক্তি কম থাকে। চিকেনটা সিদ্ধ করে তার জলটা দিলেন, একটু লবণ, একটু গোলমরিচ ছড়িয়ে, এইভাবে খাওয়াতে হবে রোগীদেরকে। পুষ্টি না রাখলে আপনারা জানবেন যে রোগী বেশিরভাগ কি হয়, যে ক্যান্সার পেশেন্ট কেমো নিতে পারে না, রেডিয়েশন নিতে পারে না, তার আগেই মারা যায়। তাদের অনেকের হিমোগ্লোবিন কম, রক্ত থাকে না শরীরে, নানা রকম ট্যাবলেট ওষুধ খেতে খেতে কি হয়, লিভারে আরও 12টা বেজে যায়, তখন আর কেমো নিতেই পারে না। তো এর ফলে কি হয়, যখনই আপনারা দেখছেন যে একটা রোগীর ক্যান্সার ধরা পড়েছে স্টেজ 1 বা স্টেজ 2, আপনাদের খেয়াল রাখতে হবে যে রোগী নিউট্রিশনটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। নিউট্রিশন যদি ঠিক না থাকে, রোগী যদি ওষুধ না নিতেই পারলো, শুধু অপারেশনটাই না সহ্য করতে পারলো, শুধু কেমোটাই না সহ্য করতে পারলো, তাহলে তার আর কি চিকিৎসা হবে? তো বেশিরভাগ আপনারা এটা খেয়াল রাখবেন যে যেসব রোগী ক্যান্সার হয়েছে অথচ শরীর স্বাস্থ্য ভালো, দেখবেন তারা 8 বছর 10 বছর আরামসে হেসে খেলে বেঁচে যায়। কিন্তু যেসব রোগীর
ক্যান্সার হওয়ার আগেই ধরা পড়ার সময় তার শরীর খুব রোগা, 50 কিলো মাত্র, 60-এর নিচে ওজন চলে গেছে, হার্ট জিরজির করছে, খিদে নেই একদম, তখন বুঝবেন যে এটা তো 1 নম্বর স্টেজ 4-এর লক্ষণ। আর 2 নম্বর হচ্ছে এই রোগীর কিন্তু ট্রিটমেন্ট কেউ করতে চাইবে না। এদের হিমোগ্লোবিন কমে যায়, এদের প্রেশার কমে যায়, এদের নানা রকম প্রবলেম থাকে, কিছু খেলে সহ্য হয় না, দেখা যাবে পেটে আলসার আছে, লিভারে গলব্লাডারে স্টোন আছে, লিভার জন্ডিস আছে, প্যানক্রিয়াটাইটিস আছে। তো এই সব রোগীদের কিন্তু আপনাদের চিন্তা করতে হবে যে সহজ নয়, ডাক্তারের পক্ষেও সহজ নয় এদের ট্রিটমেন্ট করা। কি করতে হবে, একটু একটু করে সারা দিন রাত আপনি এখন যদি বলেন যে সন্ধ্যা 8টার পর খাওয়াবো না, তাহলে হবে না। এইসব রোগীকে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে নিউট্রিশনটা মেনটেন করার। তাহলে যদি একটু শরীরে গতি লাগে, একটু এই অবস্থায় যদি একটু ওজন বাড়াতে পারেন, একটু হিমোগ্লোবিন বাড়ে, তাহলে জানবেন যে এইসব রোগী কিন্তু কেমো নিতে পারবে।